ঈদ মোবারক। ঈদ মোবারক। আমিনুল ভাই, আপনার একদম বাড়ির পাশ ঘেঁষে, দেয়াল ঘেঁষে বলতে হয় আসলে, এরকম সুন্দর একটা জায়গা, গাছপালা, সবুজ, পানি সব কিছুই আছে। মানে মুক্ত বাতাসে মুক্তভাবে আসলে নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ, যেটা আসলে ঢাকাবাসী খুব একটা সুযোগ পায় না। মানে আপনার এই যে এত ব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, সব কিছুর মধ্যে কি আসলে এই জায়গাটায় আসা হয়, কিংবা এইভাবে আসলে মুক্ত বাতাসে আসলে নিঃশ্বাস নেওয়া হয়? এইভাবে আসলে মুক্ত বাতাসে বা খোলা জায়গায় সচরাচর আসা হয়নি প্রায় গত 15 থেকে 17 বছর। কারণ গত 15 থেকে 17 বছর আপনারা জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমাদের উপরে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, সেই পরিবেশ ছিল না যে এভাবে এসে খোলা জায়গায় একটু আসবো বা বসবো বা কথা বলবো। সেই সৌভাগ্য গত 17 বছর আমাদের হয়নি। বাট এখন 5ই আগস্টের পরে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, বাট পরিপূর্ণভাবে এখনও কিন্তু স্বৈরাচার মুক্ত আমরা হতে পারিনি। আমরা হয়তো বা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, বাট পরিপূর্ণভাবে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি না। বাট তারপরও বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ এখন আশায় বুক বাঁধে যে তারা একটি সুন্দর সমাজ গড়বে, একটি সুন্দর বাংলাদেশ গড়ব আমরা সকলে মিলে। সেই প্রত্যাশায় আমরাও চাই, এদেশের সাধারণ মানুষ চায়, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে তিনি একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। আপনি একটা স্বপ্নের কথা বলছিলেন, যেই স্বপ্নটা আসলে আমিনুল হকের হাত ধরে বাংলার ফুটবল ইতিহাসে বাংলাদেশের ফুটবল ভক্তরা দেখেছিল। বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় যেটা, সেই সাফ ফুটবলের ট্রফিটা হাতে উঠেছিল। আবার এই হাতেই আবার হাতকড়াও পড়তে হয়েছিল। খেলার মাঠ থেকে রাজনীতির মাঠ, কেমন ছিল অতীত, কেমন যাচ্ছে বর্তমান, সামনের ভবিষ্যৎ নিয়েই বা আসলে স্বপ্নটা কি? আমাদের ঈদের বিশেষ আয়োজন, বিশেষ খেলাযোগের বিশেষ অতিথি আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন, একই সঙ্গে গোলরক্ষক, তারকা ফুটবলার বলতে হবে আমিনুল হক। একই সঙ্গে তার আরও একটা পরিচয়, যেটা বলছিলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব। সফল কি সফল না সেটা নিয়ে আলোচনা করব, জনপ্রিয় কি জনপ্রিয় না সেটা নিয়ে আলোচনা করব। আড্ডা আসলে দিতে চাই এই ঈদের আয়োজনে, নিশ্চয়ই আপনারা অনেক বেশি উপভোগ করবেন। আমিনুল ভাই, আমি নর্মালি আসলে ফুটবল নিয়ে খুব বেশি কাজ করি না, আসলে নর্মালি ক্রিকেটটা নিয়ে আমার কাজটা বেশি করা হয়, যার কারণে আমি আপনাকে যখনই দেখি আমার মাথার মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমিনুল ভাইয়ের মতো এরকম একটা হাইটের মানুষ, 6 ফুট 1 যদি আমি ভুল না করি, 6 ফিট 1, সো এরকম একটা মানুষ তো আসলে ক্রিকেটার হতে পারতো, পেস বোলার হতে পারতো, মানে ওয়াসিম আকরামের মতো বোলার হতে পারতো, কিংবা বাংলাদেশের এখন নাহিদ রানার মতো বোলার হতে পারতো। মানে কখনো কি আসলে ক্রিকেটের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল? আসলে ছোটোবেলায় তো আসলে ফুটবল ক্রিকেট দুইটাই সমানতালে খেলতাম। বাট দেখা গেছে যে যখন আমার বয়স 14, তখন আমার স্কুলের যে নির্মাণ স্কুল ক্রিকেট, সেই নির্মাণ স্কুল ক্রিকেটে আমাকে সিলেক্ট করা হয়, এবং আমাদের যে স্কুলটি ছিল পল্লবী এমআই মডেল হাই স্কুল, সেই স্কুলে আমরা খুব ভালো একটি স্ট্রং ক্রিকেট টিম ছিল। তো স্কুলের সুবাদে দেখা গেছে যে আমি মানে ফুটবলও খেলতাম, বাট ক্রিকেটও খেলতাম। তো নির্মাণ স্কুল ক্রিকেটে যখন সুযোগ পেয়েছি, তো সুযোগে তখন আসলে ওই ম্যাটে খেলা হতো, রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে এই খেলাটি হয়েছিল। তো বেসিক্যালি আমি উইকেট কিপিং করেছি তখন, যেহেতু গোলকিপার একটা ছোটোবেলা থেকে খেলতাম। ধোনির ঘটনাটা জানি, ধোনি কিন্তু ছোটবেলায় আসলে গোলকিপার ছিল, পরবর্তীতে গিয়ে তিনি আসলে কিপার হয়েছে। আপনার গল্পটা একটু উল্টা, আপনি উইকেট কিপার ছিলেন, পরবর্তীতে গিয়ে গোলকিপার হয়ে গেছেন। আরে দারুণ গল্প, এই গল্পগুলো কিন্তু অনেকে জানে না। একটি অ্যাক্সিডেন্টও আছে, সেটা হচ্ছে যে প্রথম যখন নির্মাণ স্কুল ক্রিকেট খেলতে যাই, তো আমাদের টিম বলিং টলিং করার পরে আমরা যখন ব্যাটিংয়ে নামি, তো আমার ব্যাটিংয়ের সময় যখন আসলো, প্রথম বোধহয় আমি আবার দেখা গেলো যে আমার যে হেলমেটটা যেটা ছিল সেটা আসলে ঠিক মতো ছিল না, সাইজ মতো ছিল না। তো যার কারণে আমি হেলমেটটা আসলে পরি নাই, না পরে যেহেতু ম্যাটে, এবং ম্যাটে তো বল বাউন্স করে অনেক বেশি, অনেক বেশি বাউন্স করে। তো আনফর্চুনেটলি মানে একটি বল এসে হঠাৎ করে আমি যখন পুল করতে যাই, তখন আমার একদম চোখের ঠিক এই জায়গাটা এসে লাগে। এরপরে আসলে সাথে সাথে আমাকে হসপিটাল যেতে হয়েছে। এরপরে আসলে ক্রিকেট থেকে টোটালি আমি ডিটাচ হয়ে গেছি, এবং তার পরবর্তীতে আমার অনূর্ধ্ব 14 একটি ফুটবল টুর্নামেন্ট ছিল, যেটার কোচ ছিলেন ম্যান ইয়াং কিং। তখন কোরিয়ান একজন কোচ ছিলেন আমাদের।
ওর আন্ডারে গিয়েই তখন আসলে মানে একদম নিজেকে ফুটবলের প্রতি শতভাগ মানে মনোনিবেশ থেকে শুরু করে যা যা করণীয় আছে সব কিছুই ফুটবলের প্রতি ধ্যান জ্ঞান সব কিছু ফুটবলের প্রতিই ছিল আর কি। ওই অ্যাক্সিডেন্টের পরে আসলে ক্রিকেট থেকে টোটালি আমি সরে যাই, বাট ক্রিকেটও খারাপ খেলতাম না, মোটামুটি ভালোই খেলতাম ক্রিকেট, বাট সেই সময়গুলো আসলে অনেক মিস করি এখন। হ্যাঁ, সেই ছোটোবেলার সেই গল্প কীভাবে বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে আমরা ক্রিকেটের খ্যাপও খেলেছি আমি। তো পরে তো নির্মাণ স্কুল ক্রিকেটে একটি অ্যাক্সিডেন্টের পরে আসলে আর ক্রিকেট নিয়ে আর সামনের দিকে আগানো হয়নি। অবশ্যই মানে আমিনুল ভাই যেটা বলছিলেন যে ক্রিকেটটা তিনি এখনও মিস করেন মাঝে মধ্যে, বাট কোনো কারণে ক্রিকেট খেললে ফুটবলার বা গোলকিপার আমিনুলকে আবার বাংলাদেশের মানুষ কিন্তু মিস করতো। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেটা বলছিলাম মহেন্দ্র সিং ধোনির সঙ্গে অনেকটা মিল আছে আপনার, যে আপনি কিপিং করতেন তারপরে আসলে গোলকিপিংয়ে চলে এসেছেন। ধোনির ক্ষেত্রে উল্টোটা ছিল। বাট একটু জানতে চাচ্ছি গোলকিপার হিসেবে আপনি কত বছর বয়সে বা কখন আসলে নজর কেড়েছেন, ওই গল্পটা যদি একটু বলতেন। আমার বয়স বলতে যেটা একদম ছোটোবেলা থেকে আসলে ফুটবলের প্রতি একটি আকৃষ্টতা আমার ছিল। আমাদের যে এলাকায় যারা বড় ভাই ছিল সেই বড় ভাইরা কিন্তু আসলে ওই এলাকার মাঠে যখন বিকালবেলা খেলতো তো দেখা যেত যে ওই সবার ভিতরে যে সবচেয়ে ছোট তাকে বলতো যে তুমি গোলপোস্টে দাঁড়াও। তো আমার কিন্তু আসলে এইভাবে কিন্তু গোলপোস্টে দাঁড়ানো, তো আমি সবার ভিতরে ছোট ছিলাম। আমার যেখানে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে এই যে পল্লবী রূপনগরে, তো সেইখানেই আপনার দেখা গেলো যে মাঠের ভিতরে আমি গোলপোস্টে দাঁড় করা, তো এইভাবে গোলপোস্টে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু আমি আসলে গোলকিপার হয়ে যাই, বাস্তবতাই কিন্তু এইটা। আপনার গোলকিপার হওয়ার গল্পটা শুনছিলাম, একটু ফুটবল থেকে ঈদে আসতে চাই, যেহেতু ঈদের আমেজে আছি আমরা। আসলে অনেক দেশে গেছেন, অনেক ম্যাচ খেলেছেন, একই সঙ্গে অনেক স্মৃতি আছে। এমন কোনো স্মৃতি আছে যে আসলে ঈদের দিনটাতেও ম্যাচ খেলতে হয়েছে বা ঈদের দিনটাতেও আসলে দেশের হয়ে খেলতে হয়েছে, মন খারাপ হয়েছে ফ্যামিলির জন্য? না, আসলে মন খারাপ হয়নি, বাট যেহেতু দেশের জন্য খেলছি, দেশের জন্য খেলাটা অনেক বড় একটি বিষয়, একটি ভাগ্যের বিষয় আমি মনে করি। নামাজ পড়তাম, নামাজের পরে দেখা গেছে যে আমরা সবাই যে যার মতো করে আবার সেই খেলার যেহেতু প্রস্তুতি, সেই খেলার ভিতরে আমরা আবার সবাই মনোনিবেশ করতাম। সো দ্যাট পরিবারকে ডেফিনেটলি সবাইকে আমরা মিস করতাম, বাট তারপরে যখন দেশের জন্য খেলছি এটা আসলে অন্যরকম একটি ভালো লাগা, একটি অনুভূতি কাজ করতো সবসময় আমাদের ভিতরে। আপনার সম্পর্কে আসলে যেটা জানি সেটা তো জানি, বাট গুগল করতে গিয়ে একটা বিষয় জানলাম, সেটা হচ্ছে আপনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব যেটা নিউ ক্যাসল ইউনাইটেড, সেখান থেকে নাকি আপনি একবার অফার পেয়েছিলেন সেই কত বছর আগে। আমাকে একটু অবাক করেছে। একই সঙ্গে যেটা সৌদি আরবের প্রো লিগ আল হিলাল, যেখানে আবার নেইমারও খেলেছেন কিছুদিন আগেই, ওই ক্লাব থেকেও নাকি আপনার ডাক এসেছিল। মানে আমি একটু অবাক হয়েছি। এবং ওই সময়টায় বাংলাদেশের একজন গোলরক্ষক, সেরা গোলরক্ষক অবশ্যই, তিনি ডাক পেয়েছেন। মানে এই গল্পটা যদি একটু বলতেন, আসলে কিভাবে মানে এই ডাকটা এসেছিল বা কেন আসলে শেষ পর্যন্ত আমরা মানে আমিনুল হককে ঠিক ওই জায়গাটায় দেখলাম না, আফসোস হয় আসলে। 2000 সালে আমার যে কোচ ছিলেন জর্জ কোটান, যখন আমরা সৌদি আরবে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের যে খেলা ছিল সেখানে আমরা খেলতে গিয়েছিলাম, সেখানে নেমেই আপনার প্রথমেই মনে আছে যে ভিয়েতনামের সাথে আমাদের ফার্স্ট ম্যাচ ছিল। খেলার ঠিক শেষ মুহূর্তে মানে একটি অলৌকিক সেভ বলবো আমি, আসলে আমার কাছে মনে হয়েছে যে এটি আমার কেরিয়ারকে অনেক বেশি সমৃদ্ধ করেছে সেই সেভটি। এবং সেই তখনই আমি দেখেছি যে ওই সেভের পর ওই ম্যাচে আমাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছিল। যে প্রথম পর্ব আমরা সৌদি আরবের সাথে আমরা 3-0 গোলে হারলেও, বাট ওই ম্যাচে অসাধারণ কিছু সেভ ছিল আমার। সব কিছু মিলিয়েই সৌদি আরব চেয়েছিল যে আমাকে আল হিলাল ক্লাবে তখন রাখার জন্য। তো ওই আল হিলাল ক্লাবে আসলে তখন ওদের গোলকিপারের কিছুদিনের ভিতরেই মোটামুটি কথা টথা হয়েছিল, কিন্তু কিছুদিনের ভিতরে একটি সিদ্ধান্ত হলো সৌদি মানে ফুটবল ফেডারেশনের, যে যেহেতু ওদের দেশের নিজস্ব কোনো ভালো গোলকিপার নাই, সেই ক্ষেত্রে ওরা বিদেশি কোনো গোলকিপারকে রিক্রুটমেন্ট করতে চায় না। খুবই ব্যাড লাক আপনার জন্য। ঠিক কিছুদিন পরেই হয়েছিল ঘটনাটা, তারপরে আসলে তখন আর ওইখানে হয়ে ওঠেনি। এই চলার পথেই নিউ ক্যাসেল থেকে শুরু করে আপনি তার পরবর্তীতে দেখেন আমাদের যে কোচ ছিল ডিডোর কথা আপনাদের মনে আছে, ও আমার কাছে সেই আপনার কি বলে ডেনমার্কের একটি ক্লাবের কথা বলেছিল। বাট এই খেলাগুলো যখনই আমার সামনে উপস্থাপিত হয়েছে, আনফর্চুনেটলি আমার ইনজুরিতে আমি ছিলাম। আপনি নিউ ক্যাসেল বলেন, ডেনমার্ক বলেন, এবং আমাদের জর্জ কোটান জার্মানিতেও ও বলেছিল যে তোমাকে আমি ওইখানে পাঠাবো, গিয়ে তুমি ট্রায়াল দিয়ে তুমি খেলার চেষ্টা করবা। বাট এই সময়গুলি যখন এসছে আমার শরীরে কিন্তু 5টা অপারেশন, এবং আমি এই 5টা সার্জারিকে ওভারকাম করে কিন্তু আমি বাংলাদেশ ফুটবল টিমে লং টাইম প্রায় দীর্ঘ 15 থেকে 16 বছর আমি 15 থেকে 16 বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেছি। বাট ইনজুরিগুলি
আমাকে কিছুদিন হয়তো বা থামিয়ে রেখেছে, বাট পুরোপুরি থামাতে পারেনি। বাট এই সকল ইনজুরিকে ওভারকাম করে আমি দীর্ঘ প্রায় আপনার 2013 সাল পর্যন্ত আমি ফুটবলকে একটানা খেলে গিয়েছি আলহামদুলিল্লাহ। হামজা আসছে, হামজাকে নিয়ে যে ধরনের ক্রেজ, আপনি ভাবতে পারেন সেই কত বছর আগে, 25 বছর আগে খুব সম্ভবত, তখন আপনি এই অফারগুলো পেয়েছিলেন। তখন বাংলাদেশের একজন ফুটবলার, একজন গোলকিপার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে কিংবা আল হিলালের মতো মানে ক্লাবে সৌদি প্রো লিগে খেলছে, কত দারুণ ব্যাপার হতো, ফুটবলটাকে হয়তো বা অনেকখানি এগিয়ে দিত। কেন জানি বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ওইভাবে খেলা হয়ে ওঠেনি। বাট আমার কাছে মনে হয় যে পরবর্তীতে আমাদের যদি বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে আমরা যদি শুধু প্রসারী স্বপ্ন দেখি বা পরিকল্পনা করি যে আগামী 20 বছর পরে আমাদের ফুটবলটাকে আমরা কোন লেভেলে দেখতে চাই, এশিয়ান লেভেল বা তার চেয়ে একটু উপরে, এই লেভেলটা যদি আমরা নির্ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে আমাদের যারা মানে বাবা মা রয়েছেন বর্তমান প্রজন্মের, তারা কিন্তু স্বপ্ন দেখবেন যে আর আমার সন্তান পড়াশোনার পাশাপাশি একজন ফুটবলার হিসেবে কিংবা একজন ক্রিকেটার হিসেবে বা একজন স্পোর্টসম্যান হিসেবে তার কেরিয়ারটাকে শুরু করুক। অনেক স্বপ্নের কথা শুনলাম, নিশ্চয়ই আরও অজানা গল্প জানবো। আমার মনে হয় এক জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প বলা হয়ে গেছে, একটু সামনে আগাই চলুন, দেন আবার আড্ডা দিব, অনেক অজানা কথা জানার চেষ্টা করব।